আচ্ছা, অনলাইনে ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা সরকার কাঠামোর চ্যাপ্টারটা শুরু করব। আমরা হয়তো ধারাবাহিকভাবে শুরু বা শেষ করতে পারছি না। আমরা প্রথমে গুরুত্ব বুঝে আমরা চ্যাপ্টারগুলো শেষ করব, যেহেতু অনলাইন ক্লাস। দেখো, আমরা বোর্ডে লিখেছি আজকে আমাদের বিষয় হলো আইনসভার সংগঠন। আমি একটা ছক এঁকেছি। আইনসভা সরকারের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তিনটা বিভাগের কাজ তিন ধরনের। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ আইনসভা যে আইন তৈরি করে সে আইনের ভিত্তিতে শাসন করা, আর বিচার বিভাগের কাজ আইন বিভাগের তৈরি করা আইন দিয়ে বিচার করা। তবে তিনটা বিভাগের গঠন কিন্তু তিন ধরনের। আজকে আমরা এই আইনসভার যে সংগঠন, গঠন প্রণালী, আমরা সেটা নিয়ে আলোচনা একটু শুরু করব। তোমরা দেখো, আমি প্রথমেই লিখেছি আইনসভা। পৃথিবীর প্রত্যেকটি দেশেই একটি পার্লামেন্ট থাকে। তাহলে আমার দেশেও সে ধরনের একটি পার্লামেন্ট আছে, কিন্তু গঠন পদ্ধতির দিক দিয়ে পৃথিবীর প্রত্যেক দেশের আইনসভা একই ধরনের নয়। এক একটি দেশের পার্লামেন্টের গঠন প্রকৃতি এক এক ধরনের। এক একটি দেশের পার্লামেন্টের সদস্য সংখ্যা এক এক ধরনের। যেমন আমি যদি আমার দেশের কথা বলি, আমাদের দেশের যে জাতীয় সংসদ, সে জাতীয় সংসদের আসন সংখ্যা 300টি। অর্থাৎ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হবেন। যদিও বাকি 50টি আসন আছে এবং সেটা হলো সংরক্ষিত, নারীদের জন্য রাখা। আমি যদি পার্শ্ববর্তী দেশ দেখি, ইন্ডিয়া, সেখানে কিন্তু আসন সংখ্যা হেরফের আছে, আমার দেশের মতো না। সেখানকার নিম্নকক্ষে মনে করো 545টি, উচ্চকক্ষে 250টি। আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি, সেখানে নিম্নকক্ষে 438টি। আবার যদি আমি দেখি উচ্চকক্ষ সিলেটে, সেখানে 100টি। কাজেই এই যে সংখ্যার পার্থক্য কিন্তু প্রত্যেক দেশেই আছে, অর্থাৎ হেরফের হবে। গঠনগত দিক দিয়েও পার্থক্যটা আছে, এটা নিশ্চিত। তাহলে কি গঠনগত? তবে মৌলিক কিছু বিষয় আছে একই ধরনের। যেমন মোটা দাগে আমি যদি বলি, তাহলে এই আইনসভার গঠন দুই ভাগে। একটা দেশের আইনসভা আছে, কোনো কোনো দেশের আইনসভা আছে এক কক্ষ বিশিষ্ট, আর কোনো কোনো দেশের আইনসভা আছে দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ মানে দুইটা কক্ষ থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমি লিখেছি যে আইনসভা একটা আছে এক কক্ষ আর একটা আছে দ্বিকক্ষ। আমি যদি দ্বিকক্ষ থেকে শুরু করি, তাহলে আমরা কি দেখতে পাই? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আবার দুইটা ভাগ আছে, একটা আছে নিম্নকক্ষ আর একটা আছে উচ্চকক্ষ, তাই তো? নিম্নকক্ষ, উচ্চকক্ষ। দেখো আবার লিখেছি নিম্নকক্ষে যারা সদস্য, তারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন, অর্থাৎ জনগণের ভোটে, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। উচ্চকক্ষের যারা সদস্য, তাহলে তারা কিভাবে নির্বাচিত হন? তারাও তো একভাবে আসেন। কেউ কেউ আসেন উত্তরাধিকার সূত্রে, কোনো কোনো দেশে মনোনয়নের মাধ্যমে আসতে পারেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে পারেন, পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ এই চার প্রক্রিয়া
উচ্চকক্ষের সদস্যরা আসতে পারেন, তাই তো? আচ্ছা, এখন কথা হলো যে স্বাভাবিকভাবেই নিম্নকক্ষ উচ্চকক্ষ এই দুটা শব্দ যখন তুমি দেখতে পাবে, এই দুটো শব্দ যখন তোমার কানে আসবে, স্বাভাবিকভাবেই তুমি ধরে নিতে পারো নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ কথাটা যখন এই, তাহলে যারা উচ্চকক্ষের সদস্য বা তারা উচ্চকক্ষের সদস্য অথবা উচ্চকক্ষটাই বুঝি নিম্নকক্ষের চেয়ে বেশি শক্তিশালী, স্বাভাবিকভাবে তাই তো আসার কথা। কিন্তু এইখানে একটু ব্যতিক্রম না। নর্মালি নিম্নকক্ষ উচ্চকক্ষের চেয়ে একটু বেশি শক্তিশালী পৃথিবীর অধিকাংশ দেশেই। কারণ নিম্নকক্ষে যারা সদস্য তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, অন্য কোনোভাবে এইখানে আসার কোনো সুযোগ নেই। কিন্তু উচ্চকক্ষে নির্বাচন ছাড়াও অন্য প্রক্রিয়া আসার সম্ভাবনা আছে। শুধু সেই কারণেই নিম্নকক্ষ উচ্চকক্ষ সে শক্তিশালী নয়, আরও কিছু কিছু কারণ আছে। আমরা যখন অনার্স ক্লাসে পড়াবো তখন এটা নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের সেই দিকে আলোচনার সুযোগ নেই। বিষয়টা ধরে রাখো যে কার্যগত দিক দিয়ে উচ্চকক্ষের চেয়ে নিম্নকক্ষ একটু বেশি সুবিধা ভোগ করে, অথবা ক্ষমতার একটু বেশি। উচ্চকক্ষের ক্ষমতা কিছুটা হলেও সীমিত। তবে হ্যাঁ, একটা কথা এখানে স্পষ্ট বলে রাখা যায় যে পৃথিবীতে যতগুলো দেশের উচ্চকক্ষ আছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ হলো অন্য সকল দেশের চেয়ে বেশি শক্তিশালী, এবং বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার চেয়েও সিনেটটা বেশি শক্তিশালী। কেন? এই কেন আমরা আজকে পড়াবো না, কিন্তু নিশ্চিত থাকো যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষটা শুধু অন্য দেশের উচ্চকক্ষের না, তার খোদ তার নিম্নকক্ষের চেয়ে অনেকটা বেশি সুবিধা ভোগ করে, অনেক বেশি ক্ষমতাশালী। এই ব্যতিক্রমটা তোমাদের জেনে রাখো। আর ওভারঅল নিম্নকক্ষই উচ্চকক্ষের চেয়ে বেশি ক্ষমতাশালী। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই শখটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের আসি যে এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট, আমি কোনটাকে বেছে নিব, অথবা কোনটা প্রাসঙ্গিক কোন দেশের জন্য, অথবা কী বা যুক্তি আছে এক কক্ষে আর কী বা যুক্তি আছে দ্বিকক্ষে, কী বা বিপক্ষে যুক্তি আছে এক কক্ষে আর কী বা বিপক্ষের যুক্তি আছে দ্বিকক্ষের। এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা সংক্ষিপ্ত হলেও আলোচনা করার চেষ্টা করছি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রথম যুক্তি হলো যে এটা একটা সহজ এবং সরল পদ্ধতি। সোজা কথা, এই পদ্ধতিটা সহজ এবং সরল। সংসদের একটা কক্ষ থাকে এবং আইন প্রণয়ন করতে গিয়ে একটা কক্ষেই আইন পাশ করলেই চলবে, এটা কোনো জটিলতা নাই। এইটা একটা বড় সুবিধা। দ্বিতীয়ত হলো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কম ব্যয়বহুল, অবশ্যই কম ব্যয়বহুল, কারণ দুইটা কক্ষ থাকলে তার জন্য রাষ্ট্রের খরচ করতে হবে বেশি। এক কক্ষ বিশিষ্ট আইনসভা যে সমস্ত দেশে, সে সমস্ত দেশে নির্বাচিত জনপ্রতিনিধি, অর্থাৎ যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভা সদস্য তারা অবশ্যই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এরা নির্বাচিত হন, এটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য আছে যে খুব দ্রুত আইন তৈরি করা যায়। আইনসভার কাজ হল আইন তৈরি করা, এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় আইনসভা হল খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। বলা চলে সবচেয়ে মর্যাদাবান একটা অংশ।
সরকারকে নিয়ন্ত্রণ করে কিন্তু আইনসভা, মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে আইনসভা, প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা এককভাবে এবং যৌথভাবে এই আইনসভার কাছে তার কাজের জন্য দায়ী থাকেন। তাহলে কি বলা হলে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে আইনসভা, কখনো কখনো বা কোনো কোনো দেশে বা কখনো কখনো বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করে আইনসভা। কারণ বিচারকদের অপারেশন কিন্তু অনেক দেশেই এই আইনসভা অপসারণ করে থাকে। খোদ প্রেসিডেন্টকেও কিন্তু আইনসভা অপসারণ করতে পারে অভিশংসনের মাধ্যমে। তার অর্থ কী দাঁড়ালো? অর্থ হলো আইনসভাটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এই আইনসভা দ্রুত আইন তৈরি করতে পারে যদি সেটা একপক্ষ বিশিষ্ট হয়। কাজেই তাহলে আমার এটা একটা যুক্তি। আর দ্বিতীয়ত হলো যে দ্রুত আইনি করা সম্ভব হয় বিধায় এইখানে বিশৃঙ্খলা কম হয়, বিপ্লবের সম্ভাবনা কম থাকে, এবং রাষ্ট্রের স্বার্থের জন্য এটা অনেক বেশি উপযোগী। বোঝা গেছে? তাহলে এই কারণের জন্য আইনসভা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার জন্য অথবা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা খুব উপযোগী। কিন্তু হ্যাঁ, কথা আছে, আমি যে যুক্তিগুলো দিলাম পৃথিবীর সব দেশের জন্যই হয়তোবা এটা উপযোগী না, অথবা সবসময় উপযোগী না। এর কিন্তু বিপক্ষ যুক্তিও আছে। প্রথম কথা হলো, যে সমস্ত দেশ অপেক্ষাকৃত আয়তনে বড় অথবা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, সে সমস্ত দেশে আইনসভা এক কক্ষ বিশিষ্ট সাধারণত হয় না, এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভা সে সমস্ত দেশে উপযোগী না। কেন? কারণ হলো যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আঞ্চলিক প্রতিনিধিত্বর ব্যবস্থা থাকে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আঞ্চলিক স্বার্থের ব্যাপার স্যাপার থাকে। কাজেই সেই হিসাবে আইনসভা এক কক্ষ উপযোগী নয়। নাম্বার 2 হলো যে গণতন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো জনগণ এখানে সরাসরি অংশগ্রহণ করতে পারে। জনগণ ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন করে, সেই প্রতিনিধি সংসদে জনগণের পক্ষে কথা বলে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, জনগণ যাকে নির্বাচিত করে এবং জনগণ যাকে নির্বাচিত করে এই সুযোগেই দেখা যাচ্ছে সেখানে যে কেউ যেতে পারে। এইখানটাই হলো গণতন্ত্রের দোষ। অর্থাৎ গণতন্ত্রে মাথা গণনা করা হয় কিন্তু মগজ গণনা করা হয় না। একটু যদি সুন্দর করে আরো বলি, তাহলে সেইখানে ভোটের মাধ্যমে যে কেউ নির্বাচিত হতে পারে, কিন্তু একজন ব্যক্তি জ্ঞানী হতে পারেন, শিক্ষিত হতে পারেন, অথবা পণ্ডিত ব্যক্তি হতে পারেন। উনি যদি প্রয়োজনীয় ভোট না পান তাহলে উনি নির্বাচিত হবেন না। এবং একজন পণ্ডিত ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, একজন দক্ষ ব্যক্তি, তাদেরকে আমি সেই প্রক্রিয়ায় নাও পেতে পারি, কিন্তু তাদের মেধা, তাদের শ্রম, তাদের যোগ্যতা তো রাষ্ট্রের দরকার। রাষ্ট্রের যেহেতু দরকার, তাহলে কোনোভাবে তাদেরকে আনা যায়, তাহলে সেই প্রক্রিয়াটাই হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। অর্থাৎ তারা ভোটের মাধ্যমে না আসলেও, ওই যে আমি বললাম, তারা উত্তরাধিকার সূত্রে আসতে পারে, তারা মনোনয়নের মাধ্যমে আসতে পারে, তারা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে পারে। তারা তো কি দাঁড়ালো, এক কক্ষ বিশিষ্ট ও থাকলো, আমার দ্বিকক্ষও থাকলো। এক কক্ষে সরাসরি জনগণের ভোটে আসলো, আর দ্বিকক্ষে আমরা অন্য কোনো প্রক্রিয়ায় এই সমস্ত পণ্ডিত ব্যক্তিতে নিয়ে আসলাম। তার অর্থ হলো যে রাষ্ট্র এদের ব্যবহার করে রাষ্ট্র তার সিদ্ধান্তটা, রাষ্ট্র তার স্বার্থটা হাসিল করতে পারে। ক্লিয়ার? তাহলে সেই হিসেবে কি হলো? তাহলে সেই হিসেবে যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় শুধু নয়, আমি যে কোনো দেশের সরকার ব্যবস্থায় আমি যদি বলি, যে কোনো পদ্ধতি যদি বলি, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অনেক সময় উপযোগী। তাই তো? আরেকটা কারণ হলো যে হ্যাঁ, এক পক্ষ বিশিষ্ট আইনসভা যদি থাকে,
তাহলে সেই কক্ষটা কিন্তু স্বৈরাচারী হয়ে যেতে পারে। ধরা যাক সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার নিয়ম হলো যে কোনো একটা দল যদি সংসদে একটা আসন বেশি থাকে তাহলে সেই দল সরকার গঠন করবে। যেহেতু এটা দলীয় সিস্টেম, কাজেই যে কোনো একটা দল যদি চায় যে কোনো আইন তারা করবে, তারা পারে। কিন্তু যদি দ্বিকক্ষ থাকে এবং দুইটা কক্ষ যদি দুইটা দল থাকে তাহলে এই ক্ষমতার রাজনীতিতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হয়, অর্থাৎ কোনো একটা দল ইচ্ছামাফিক আইন তৈরি করতে পারে না। যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রে দুইটা কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ আর সিনেট। অধিকাংশ সময় দেখা যায় যে নিম্নকক্ষে যদি ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ থাকে, সিনেটে থাকে রিপাবলিকান, অথবা সিনেটে যদি ডেমোক্রেটিক থাকে নিম্নকক্ষ থাকে রিপাবলিকান, অথবা একটা দলই দুটো থাকতে পারে। কিন্তু যদি দুইটা কক্ষে দুটো দল থাকে তাহলে কোনো একটা দল আইন প্রণয়ন করতে গিয়ে স্বৈরাচারী হয়ে যেতে পারে না। আবার প্রেসিডেন্ট ইচ্ছা করলে যে কোনো আইন ইচ্ছামতো পাশ করে নিতে পারে না, যদি তিনি যে দল থেকে প্রেসিডেন্ট হন সংসদে যদি সেই দলের বিপক্ষে দল সংখ্যাগরিষ্ঠতা থাকে। কাজেই এইটার কিছু সুবিধা আছে, আবার এটার অসুবিধাও আছে। অসুবিধা হলো যদি সংসদে দুইটা কক্ষে দুই ধরনের দল থাকে তাহলে আবার আইন প্রণয়ন করতে কেওয়ার সৃষ্টি হয়, অনেক সময় ঝামেলার সৃষ্টি হয়, অনেক সময় দ্রুত আইন করা যায় না, বিলম্ব হয়। এই যে দ্রুত আইন তৈরি করা যায় না, বিলম্ব হয়, এটা রাষ্ট্রের সুশাসনের জন্য, রাষ্ট্রের স্বার্থের জন্য আবার অনেক সময় হিত বিপরীত হয়ে যায়। কাজেই আমরা যেটা বলবো যে হ্যাঁ, আমাদের একাধিক যুক্তি আছে, পক্ষে বিপক্ষে যুক্তি আছে, আমাদের পরীক্ষা যে কোনোভাবেই আসতে পারে। যদি আসে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি লেখো, আমাকে তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তিগুলি লিখতে হবে। পরীক্ষায় আসতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি লেখো, তাহলে আমাকে জানতে হবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি লেখো, লিখতে হবে। অথবা বলা হলো যে যে যুক্তরাষ্ট্রীয় সরকারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বেশি উপযোগী, ব্যাখ্যা করো। সুতরাং আমাকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা পয়েন্টে আমাকে জেনে যেতে হবে, আমি যাতে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি অ্যান্সার করতে পারি, তাই তো? তাহলে আমরা 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 যেটা দেখলাম যে আমরা আইনসভার যে এই গঠন প্রণালী, এই গঠন প্রণালীতে আমরা এক কক্ষ দেখলাম, দ্বিকক্ষ দেখলাম, নিম্ন কক্ষ দেখলাম, উচ্চ কক্ষ দেখলাম, এটার নির্বাচন পদ্ধতি দেখলাম, আমরা সেই হিসাবে আমরা ধরে নিব যে বা আমরা যে পরীক্ষার যে কোনো উপায়ে আমাদের লেখা লাগতে পারে, তাই তো? আচ্ছা, এখন কথা হলো আমি দ্বিকক্ষ বিশিষ্ট, দেখো আমি পদগুলো পার্ট লিখেছি, তারা কিভাবে উত্তরাধিকার সূত্রে তারা নির্বাচিত হন, মনোনয়নের মাধ্যমে তারা নির্বাচিত হন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হন, পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে সকলের যেহেতু নির্বাচিত হয়ে আসা সম্ভব নয়, কিন্তু তাদের মেধাটা রাষ্ট্রের জন্য দরকার। রাষ্ট্র ঠিক এই দিক বিবেচনা করে একটা পদ্ধতি নির্ধারণ করলো যাতে তাদেরকেও আনা যায়। এখন পৃথিবীতে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে নির্বাচন পদ্ধতি, এটা কিন্তু ভিন্ন ধরনের। যেমন আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দ্বিকক্ষ বিশিষ্ট যে উচ্চকক্ষ সিনেটে, সেখানকার নির্বাচন পদ্ধতিটা কি? সেখানকার নির্বাচন পদ্ধতিটা হলো যে তারা সরাসরি ভোটের মাধ্যমে হবেন। এই যে দেখো, এই যে প্রত্যক্ষ নির্বাচন, এই যে প্রত্যক্ষ নির্বাচন, অর্থাৎ তারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে হবে। 100টা অঙ্গরাজ্য আছে, 50টা অঙ্গরাজ্য আছে, তাহলে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 জন করে অটোমেটিক, তাহলে 2 100 জন। কিন্তু এটা কেন?
অর্থাৎ একটা বড় রাজ্যেও দুইজন হবেন, একটা ছোট রাজ্যেও দুইজন হবেন, একটা মধ্য আকারের যে অঙ্গরাজ্য সেখান থেকে দুইজন হবেন। এইটা হলো আঞ্চলিক ভিত্তিতে সকলেই দুজন করে প্রতিনিধি প্রেরণ করতে পারবেন। কিন্তু এটার নেগেটিভ দিক হলো যে একটা বড় অঙ্গরাজ্য দুজন, ছোট অঙ্গরাজ্য দুজন, এটা সেই অর্থে গণতান্ত্রিক না, এটা একটা বিপক্ষের যুক্তি। কিন্তু পক্ষের যুক্তি হলো যে এরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে। তাহলে বুঝতে পারছো? আর একটা কথা হলো যে উত্তরাধিকার সূত্র আছে। যেমন যুক্তরাজ্যে হাউস অফ লর্ডসে উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্য সংখ্যা কিন্তু প্রায় 1100। সকলেই কিন্তু নির্বাচিত না। এরা কি হবে? এরা উত্তরাধিকার সূত্রে আসেন, এরা রাজার মনোনয়নের মাধ্যমে আসেন অথবা রানীর মনোনয়নের মাধ্যমে আসেন, এদের ধর্মীয় লর্ড থাকে। সুতরাং এরা কিন্তু উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হন। আবার কেউ আসেন মনোনয়নের মাধ্যমে। যেমন ভারতের উচ্চকক্ষে সদস্য সংখ্যা হলো 250। এখন 250 জন কি নির্বাচিত? না, এইখানকার নির্বাচনে যেমন রাষ্ট্রপতির কিছু মনোনীত ব্যক্তি আছেন, কোন পক্ষে 12 জন, তারা রাষ্ট্রপতির মনোনয়নের মাধ্যমে আসবেন। তাহলে উচ্চকক্ষর কেন? ব্যাপারটা হলো যে সকল পেশা, সকল শ্রেণীর, সকল মানুষকে যাতে সংসদে ইনক্লুড করা যায়, অর্থাৎ আইন প্রণয়ন প্রক্রিয়ায় নিয়ে আসা যায়, জাস্ট ফর দিস এই উচ্চকক্ষটা ধারণাটা তৈরি। তবে হ্যাঁ, আমি প্রথমেই শুরু করেছিলাম পৃথিবীর সকল দেশে, যেমন বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট, তুরস্কে এক কক্ষ বিশিষ্ট, নিউজিল্যান্ডে এক কক্ষ বিশিষ্ট, আবার পার্শ্বর দেশ ইন্ডিয়া দ্বিকক্ষ, যুক্তরাজ্যে দ্বিকক্ষ, তারপরে মনে করো মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষ। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় আলোচনা করব। তোমরা সকলেই ভালো থেকো, সকলকে ধন্যবাদ। ফারুক।